জীবনে যা কিছু পেয়েছি এবং যা কিছু পাইনি সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর সিদ্ধান্তের চেয়ে উত্তম আর কিছুই হতে পারে না। কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করেই সমস্যায় ফেলে দেয়, যাতে আমরা খুব সহজেই সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতেই সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। এই যে ভিডিওটি, এটি কিন্তু গতকালকের ঈদুল আজহার দিনের সারাদিন কি করলাম না করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা থেকে টুকিটাকি ঘরের অনেক কাজকর্মই করেছি, যেহেতু আমার কাজের আপা নেই, তো সেই জন্য একটু ব্যস্ত থাকতে হয়। তো এই জন্য চাইলেও সব কিছু ক্যামেরাবন্দি করাও যায় না। তো সকালবেলা থেকে অনেক কাজই করা হয়েছে। তো দুই ছেলে আর বাবা তারা কিন্তু বাসার নিচে চলে গেছে কুরবানির গরু কাটার জন্য। তো সকালে উঠে নামাজ পড়েছে তারা। ছোট ছেলেটা তো ছোট, ও তো আর নামাজ পড়ে নাই। তো ঘুমেছিল, ওকে আমি নাস্তা খাইয়ে তারপর ড্রেস পরে তারপর রেডি করে দিয়েছি। রাতে যখন ছেলে ঘুমোচ্ছিল, ছেলেকে বলছিলাম যে বাবা কালকে কিন্তু আমাদের গরু জবাই করা হবে। তো সে তো মহা খুশি। তো ওগুলো বলে বলে যখন রাত্রে ঘুম পাড়িয়েছি আর বলেছি বাবা সকালবেলা কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তো ছেলেকে সকালবেলা যখন একটা ডাক দিলাম, ছেলে একদম হুট করে উঠে বসে পড়েছে। কারণ আমার মনে হয় কি, রাত্রে যেগুলো ওকে বুঝিয়ে বলেছি ওগুলো হয়তো বা ওর মেমোরির মধ্যেই ছিল। তো সকালে এই জন্য ওদেরকে রেডি করিয়ে দিয়ে টুকিটাকি ঘরের কাজকর্ম করছি। আর এখানে চাইছিলাম যে চিকেন রোস্ট করব। তো বড় ছেলে বলছে যে আম্মু আমি রোস্ট খাবো না, আমার জন্য তুমি ডিমের কোরমা রান্না করবে। তো এই জন্য আর সেই ঝামেলার মধ্যে গেলাম না, যেহেতু ওদের জন্যই সব কিছু। আর ওরা যদি এগুলো পছন্দ করে তাহলে তো আর কথাই নেই, সেটা করতে বাধ্য। তো গরুর মাংস নিয়ে আসতে আসতে যেহেতু অনেকটা সময় লাগবে, তো আমি এই জন্য ভাবছি যেহেতু বাসায় কেউ নেই আর এই ফাঁকে আমি অল্প অল্প করে রান্না করি। আর বাসায় কোনো গেস্ট আসবে না, আমার ননদ সেও আসবে না, আমার একটাই ননদ। কারণ যারা যারা কুরবানি দেয় দেখা যায় ওই টাইমটাতে কিন্তু তারা নিজেদের বাসায় থাকে বিশেষ করে। আর আমার যে বড় ভাই আছে, সে বড় ভাই সাভারে থাকে, তো সেও আসবে না বলছে। তো এই জন্য আর কি বাসায় কিন্তু সেরকমের কোনো ঝামেলা নেই। এখানে কিন্তু আমি ডিমের কোরমাটা উঠিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর এইসব রান্না তো সব আপুরাই করতে পারেন, এই জন্য আর সেরকমভাবে কোনো কিছু বলে দিলাম না। তো ফ্রিজে মাংস ছিল, গরুর মাংস, তো ভাবছি যে ওটা রান্না করব। পরে তাইফের বাবা বলে যে না, কুরবানির দিনে কুরবানির মাংসটাই রান্না করবে, তো ওটার জন্য অপেক্ষা করো। তো অপেক্ষা অনেক করেছি। তারপর এখানে এই যে আমরা যেহেতু এক ভাগ কুরবানি দিয়েছি এক বাড়িওয়ালার সাথে, তো এখানে এই যে একটা পায়া সেই ভাগ অনুযায়ী সেটা দিয়েছে। তো তাইফের বাবা অনেক পছন্দের এই জিনিসটা, তো এই জন্য আগে পাঠিয়ে দিয়েছে, বলছে যে এটা তুমি আগেই গরম পানির মধ্যে দিয়ে দাও। তো আমি এই কাজগুলো না কখনো করিনি, এগুলো সম্পর্কে মানে কোনো অভিজ্ঞতা নেই আমার। তারপরেও আর কি চেষ্টা করছি, দেখি কতদূর হয়। তো এখানে যেহেতু মাংস নিয়ে আসতে অনেকটা সময় লাগবে, তো এই জন্য পোলাও রান্নাটাও করে রাখি, কারণ মাংসটা নিয়ে আসার পরে দেখা যায় কি যে ওটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ব। তখন দেখা যাবে যে দুপুরে রান্নাটা করতেই অনেক দেরি হয়ে যাবে। আর দুই ছেলে তো সকালবেলায় ঘুম থেকে উঠেছে, তো ওরাও দেখা যায় কি যে দুপুরবেলা কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। আমার দুই ছেলে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমায়, কারণ এই অভ্যাসটা আমি করেছি। আর আমাকে এই অভ্যাসটা মানে করতে শিখিয়েছে আমার মা বাবা।
কারণ ছোটোবেলা থেকেই শিখেছি যে দুপুরবেলা খাওয়ার পরেই ঘুমাতে হবে। তো আমিও আর কি সেই ধারায় চলছি আর কি। তো এখানে আমি কিন্তু পোলাওর চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর পানি ঝরাতে রেখেছি। আর এইখানে হচ্ছে পোলাওটা বসিয়ে দিব। তো বাটারটা শুরুতে দিব সেটা আমার মনে ছিল না, যার কারণে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে বা ঘি দিয়ে পোলাও রান্না করলে অনেক বেশি কিন্তু টেস্টি হয়। টেস্টি বলতে কি একটা অন্য ধরনের একটা সুঘ্রাণ বের হয়, আর ওটার কারণেই কিন্তু পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। অনেকে অনেকভাবে পোলাও রান্না করে, তবে আমি খুব সিম্পলভাবেই কিন্তু রান্না করি। অনেক আপুরাই কিন্তু ইউটিউবে যে ভিডিও দেখি যেসব আপুদের, অনেকেই কিন্তু গ্রামের বাড়িতে চলে গেছেন আত্মীয় স্বজন পরিজনের নিজেদের সবার কাছে আর কি, সবার সাথে একসাথে ঈদ কাটাবে বলে। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই সুস্থভাবে আবারও নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। তো এখানে কিন্তু আমি চালটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি, আর তার মধ্যে কিছুটা আদা দিয়ে দিয়েছি। আমি তেমন কোনো কিছু দিয়ে পোলাও যে আহামরি অনেক কিছু দিই সেটা না। তো ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে কিন্তু আমি দুধ দিয়ে দিয়েছি। ভিডিও দেখতে দেখতে যে আপুরা এই অবধি আমার সাথে চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এখানে কিন্তু মোটামুটি পোলাওটা হয়ে আসছে, তো আমি উল্টে পাল্টে তারপরে হচ্ছে এখানে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, এই যে পায়া সে কিন্তু কোনোভাবেই সিদ্ধ হচ্ছে না। মানে আমি এটা নিয়ে যে কি একটা মহাবিপদে পড়েছি। আমি যত পানি দিচ্ছি পানি টেনে যাচ্ছে, কিন্তু একে আমি কোনোভাবেই ছুটাতে পারছি না। তো আমি গত 2 দিন আগে একটা আপুর ভিডিওতে দেখেছিলাম যে একটা আপুর হাজব্যান্ড এটা কিভাবে ছুটিয়েছে। তো সেভাবেই আমি তুলে তুলে চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই ছুটছে না, শুধু পানি দিয়ে যাচ্ছি। তো যাই হোক, ওভাবে থাক। যার অভিজ্ঞতা আছে সে বাসায় ফিরলে তাকে দিয়েই কাজটা করাবো ভাবছি। তো এখানে কিন্তু পোলাও রান্নাটা মাশাআল্লাহ আমার অনেক ভালো হয়েছে। অনেক সময় পোলাও রান্না করতে গেলে দেখা যায় নিচে লেগে যায় বা দলা পাকিয়ে যায়। তো মাশাআল্লাহ সেই সব দিনের থেকে আজকেরটা ভালো হয়েছে। আমরা যারা মুসলিম আছি, বিশেষ করে এই যে ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দিনগুলোতে কিন্তু অনেক আনন্দ, অনেক মজা করি। কিন্তু এই সব দিনগুলোর মধ্যেই কিন্তু কিছু গরিব মানুষ আছে যারা এই দিনটা আমাদের মতো উপভোগ করতে পারে না। তো আমাদের সবার উচিত যে আমাদের যাদের সামর্থ্য আছে সবসময় সেই গরিব দুঃখী মানুষের পাশে সবসময় দাঁড়ানো। তো ওখানে আমার কিন্তু পোলাও রান্নাটা হয়ে গেছে। আর এই যে জানালায় দাঁড়ানো ছিলাম যে কি অবস্থা, তাদের কুরবানির মাংস কখন নিয়ে আসবে। অলরেডি 2টো বেজে গেছে, তো কখন আমি রান্না করব। একটু আগে যে গরুগুলোকে রাস্তায় দেখলাম ঘাস খেতে, প্রত্যেকটা গরুর কিন্তু চামড়া খুলে এখন গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে। তো ওগুলো দেখে খুব খারাপ লাগছিল। তো এই যে এখানে আমার পুচকু সোনা, সে কিন্তু তার ভাইকে ডাকছে বারান্দায় বসে বসে। তাই তো কিছু অপেক্ষার পরে হচ্ছে কিছুটা মাংস নিয়ে আসছে। তো কিছু মাংস পাঠিয়েছে, সাথে কোনো হাড্ডি পাঠানো হয়নি, বলছে এটাই রান্না করে ফেলো। তো এই জন্য হচ্ছে সেই মাংসটাই রান্না করছি আর কি। তবে গরুর মাংসের মধ্যে কোনো ধরনের হাড্ডি না থাকলে আমার কাছে না কেমন একটা যেন মনে হয়, মানে মনে হয় কি এটা খেতে ভালো লাগবে না। তো যাই হোক, ওখানে হচ্ছে কিছু চর্বি আছে, তো অল্প স্বল্প চর্বি নিয়েছি। আর এখানে কিছু কলিজা বাচ্চাদের জন্য নিয়েছি, যেহেতু ছোট বাচ্চা ওরাও কলিজা পছন্দ করবে। আমরা যে বাড়িওয়ালাদের সাথে কুরবানির ভাগ নিয়েছি, তো ওই সেই বাড়িওয়ালাই আর কি কিছু মাংস বাসায় পাঠিয়ে দিয়েছে যে এটা নিয়ে রান্না করা হোক, পরে বাকি মাংসগুলো পাঠিয়ে দেওয়া হবে। তো হিসেব মতো কিন্তু যে কুরবানি আমরা ভাগ দিই সেটা কিন্তু হিসেব মতো 3টা ভাগ আমরা করে থাকি। তো
তো সেই চিন্তা করে আর কি ভাবছি যে বাকি মাংস নিয়ে আসার পরে তারপরে যে মাংসটা আমরা বাড়তি খেয়েছি এই মাংসটা আবার আমাদের ভাগ থেকে কমিয়ে দিব। কারণ সব কিছুই কিন্তু এই কুরবানিতে আল্লাহর সন্তুষ্টির জন্য, এখানে কোনো ধরনের বন্ডামি না করাটাই ভালো। যে কাজটা আমরা আল্লাহর খুশির জন্য করে থাকি ওখানে সৎ এবং নিষ্ঠা হিসেবেই ওই কাজটা করা উচিত আমার মনে হয়। কারণ সৎ এবং নিষ্ঠাবান থাকলে কিন্তু তখনই আল্লাহ তাআলা সেই কাজটাতে খুশি হয়। তো এখানে হচ্ছে মাংসটাকে একটু ভালো করে মশলাগুলো সব দিয়ে তারপর মাখিয়ে নিয়েছি। আর এখানে মাংসটা বসিয়ে দিলাম। তা আমার বড় ছেলে মাশাআল্লাহ সে এত দায়িত্বশীল হয়ে গেছে যে সে বাবার সাথে সাথে অনেক কাজ করছে। এই যে এখানে ভুঁড়ি নিয়ে আসছে, তো বাসার নিচে বসে ফোন দিছিল যে আম্মু তুমি কি গরুর ভুঁড়ি খাবে কিনা বা পরিষ্কার করতে পারবে কিনা। তো আমি ওকে বলছি যে হ্যাঁ তুমি নিয়ে আসো, পরিষ্কারের ব্যাপারটা পরে দেখা যাবে। তো পরে এই যে ছেলে এখানে ভুঁড়ি নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে আমি ভাবছি যে এটাকে মোটামুটি একটু ধুয়ে তারপরে ফ্রিজে তুলে রাখবো। আমার খালা যখন বাড়ি থেকে চলে আসবে তো খালাকে দিয়ে এগুলো পরিষ্কার করতে পারবো। কারণ হচ্ছে আমি এই যে কাজগুলো না এগুলো আসলে আমি কখনো করিনি যার কারণে এই কাজগুলো আমি করতেও পারি না। তো এখানে কিছু সার্ফ এক্সেল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি, যাতে ফ্রিজে অনেক ধরনেরই খাবার থাকে, তো ওইগুলো যাতে কোনো ধরনের খারাপ স্মেল না আসে এই জন্য কিন্তু আমি ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি। তো এখানে যে আমার ঝাঁঝরিটার মধ্যে আমি পানি ঝরাতে রাখবো সে ঝাঁঝরিটা কোনোভাবে খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না যে কোথায় রেখেছি। তো এই জন্য আর কি ছোটটার ভিতরেই দিয়ে দিচ্ছি, পরে দেখা যায় পরিষ্কার করে রাখবো আবার। যে কোনো খাবার নিজেরা যখন বাহির থেকে কিনে খাই তখন সেই খাবারটার পিছনে যে কতটা কষ্ট কতটা মেহনত ছিল সেগুলো কিন্তু আমরা দেখি না বা বুঝতেও পারি না। কিন্তু ওই কাজটাই যখন নিজেরা করি তখন কিন্তু হাড়ে হাড়ে টের পাই যে এই কাজটা আসলে করতে কতটা কষ্ট বা এই খাবারটা রেডি করার পিছনে কতটা মেহনত দিতে হয়। তা আমরা বাইরে যখন এই যে ভুড়ি এগুলো খেয়ে থাকি অনেকে কিন্তু বট বলে, তো তখন কিন্তু অনেক মজা করে খাই। আর এই যে দেখেন এখন পরিষ্কার করার সময় নাক বেঁধে তারপর পরিষ্কার করতে হচ্ছে। যাই হোক খেতে হলে তো কষ্ট করতেই হবে। তো ওখানে হচ্ছে আমি বুড়িগুলোকে পানি ঝারতে রেখে এসেছি, বাকিটা আমি ফ্রিজে মানে পানি ঝরার পরে তারপর তুলে রাখবো। আর এই যে এদিকে আমার মিষ্টার মাংস সেও কিন্তু মোটামুটি হয়ে আসছে, বলতে মানে কষানোর পর্বটা হয়ে আসছে। আর কোরবানির মাংস না আমার কাছে মনে হয় কি অন্য মাংসের থেকে, মানে অন্য মাংস বলতে আমরা বাজার থেকে যে মাংস কিনে নিয়ে আসি ওই মাংসটার থেকে অনেক বেশি টেস্টি হয়। তো কোরবানির মাংসে কিন্তু কেউই আলু দিয়ে রান্না করে না, তবে আমার ব্যাপারটা একটু ভিন্ন যেহেতু আমার ছোট পিচ্চি ছেলে আছে এই জন্য। তো যাই হোক ওখানে হচ্ছে আমি মাংসটাকে কষিয়ে পানি দিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে এসেছি। আর এই তো এখানে মাংস কিন্তু চলে এসেছে। আমি মাংসগুলোকে মানে পিস পিস করে দিচ্ছি কারণ মাংসগুলো যেহেতু অনেক বড় বড় ছিল। তো এই তো এখানে কিন্তু মাংস আর হাড্ডিগুলোকে সব আলাদা আলাদা করে ভাগ করে তারপর হচ্ছে সবাইকে বিতরণ করে দিব। আশেপাশে কিছু পাড়া প্রতিবেশী যারা আছে, তারপর গরিব যারা আছে, আর আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে আর কি। তো অফ ক্যামেরাতে কিন্তু সব কিছু করা হয়ে গেছে। আর এই তো এখানে আমাদের যেটা ছিল সেটা আমরা ফ্রিজে তুলে রেখেছি।